শ্রুতি আপু খুব সংক্ষেপে যদি একটু বলেন, এই যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় তিনি এই মুহূর্তে ইংল্যান্ড সফর করছেন, তো এই সফরের মাধ্যমে আমরা বাংলাদেশ কি পেলাম, উনি কি পেল আর আমরা বাংলাদেশ কি পেলাম এই বলে আপনার মনে হয় শ্রুতি আপু? আপনাকে অসংখ্য ধন্যবাদ মাসুদ ভাই, অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন, যেটি আমাদের বাংলাদেশের অসংখ্য জনগণের মনের প্রশ্ন যে আসলে কি পাওয়ার জন্য গেলেন, আমাদের জন্য না নিজের জন্য। আমি প্রথম যে সম্মানিত সদস্য লন্ডন থেকে তিনি যুক্ত হয়েছেন ওনার বক্তব্যগুলো শুনলাম, তো সেখানে তিনি বললেন যে কালকে জানা যাবে। আমি বলবো যে এটা তো আসলে তাদের কিছু মুষ্টিমাম যারা নাকি এই সন্ত্রাসী মেডিকুলাস ডিজাইন মানে ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছেন, তাদের পিঠ বাঁচানোর জন্য, তাদের সফলতার জন্য তারা সফর করছেন। তারা বিভিন্ন দেশে আজকে 10 মাসের মধ্যে 11-12 বার হবে বিদেশ সফর করেছেন। শুধুমাত্র আমার যেটা মনে হচ্ছে সেফ এক্সিট, কোন দেশ তাদেরকে আশ্রয় দিবে। কারণ আপনারা শুনেছেন মুফতি ইব্রাহিম একটি বক্তব্যে বলেছে যে যদি এই ইউনূস সরকার পতন হয় তার কোটি কোটি মানুষের লাশ পড়বে আবার। কারণ তারা জানে তারা লক্ষ লক্ষ মানুষের জীবন নষ্ট করেছে, লক্ষ লক্ষ পরিবারকে ধ্বংস করেছে, আশ্রয়হীন করেছে, জীবন কেড়ে নিয়েছে, কেটে টুকরো টুকরো করে দিয়েছে। তো সেই রেগুলেশনটা আবার হবে, কারণ জনগণ ক্ষমা করবে না তাদেরকে। আমরা যদি মনেও করি যে শেখ হাসিনা আবার ফিরে আসছেন সসম্মানে, অহিংস ভাবে এবং আন্তরিকতার সাথে, তিনি যদি ক্ষমা করে দেনও এই দেশে যে সাধারণ নিপীড়িত নির্যাতিত জনগণ তারা কিন্তু ক্ষমা করবে না। এবং তারা এটা খুব ভালো করে জানে যে তাদের পিঠ বাঁচানোর জন্য বাংলাদেশের 3 প্রান্তে যে ভারত সীমানায় কড়া নজরদারি করছে এবং আকাশপথে নজরদারি করছে, এইখানে পালানোর একমাত্র পথ হচ্ছে বঙ্গোপসাগর। এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, তিনি কিন্তু রোহিঙ্গাদের নিয়ে বারবার বলে তারা খুব ডিপ্রেশনে আছে, তারা ফায়ার হতে পারে। আপনি খেয়াল করেছেন এটা, যে রোহিঙ্গারা বিস্ফোরিত হতে পারে? রোহিঙ্গারা কখন বিস্ফোরিত হবে এবং কেন বিস্ফোরিত হবে এই ভয় তিনি কেন পাচ্ছেন? কারণ তাদের যে গণহত্যা এবং বাংলাদেশের আজকের যে রেগুলেশনের নামে গণহত্যা, দুইটা কিন্তু একই ছকে বাঁধা এবং সেখানকার কালচার এখানকার কালচারের সাথে পুরোপুরি ম্যাচ করে। তাহলে আমরা দেখতে পাই যে জাতিসংঘের যে মহাসচিব এসেছিলেন সেও জড়িত আছে এই ধরনের এই কারিকুলামের পিছনে। না হলে সে চাইলে পরে মানে যেদিন তারা ওইখানে গণহত্যা হচ্ছে গণহত্যাই বন্ধ করতে পারতো তারা চাইলে। তারা পৃথিবীর সমস্ত কিছু ম্যাপ বদলায় দিতে পারে, সরকার বদলায় দিতে পারে, যা খুশি তা করতে পারে, কিন্তু একটা ছোট্ট আরকান রাজ্যের গণহত্যা ঠেকাইতে পারে নাই। তাহলে সেই গণহত্যার পিছনে জাতিসংঘ জড়িত, ইউনুস জড়িত। যদি কোনোভাবে জেনে যায় রোহিঙ্গারা যে ইউনুস আমাদেরকে আজকের এই অবস্থার জন্য ইউনুস দায়ী, তাহলে ইউনুসকে মানে কি বলবো পিপিলিকার মতো সবগুলা ধরবে। পিপিলিকা যে ওই যে লাশ মরার পরে পচে কি হয়, কীট পতঙ্গ সৃষ্টি হয় না, তো এই ইউনুস কিন্তু পচে গেছে বাংলাদেশের ক্ষমতায় এসে। তো ইউনুস এখন পচে যাওয়ার পরে ইউনুসকে যে কীট পতঙ্গে খাবে সেই কীট পতঙ্গ গুলা হচ্ছে আপনার রোহিঙ্গা। তো সে কিন্তু তাদেরকে নিয়েও খুব ভয়ে আছে যে তাকে কিন্তু গিলে খেয়ে ফেলবে। একটা বৃহৎ শক্তিও কিন্তু কীট পতঙ্গের কাছে হার মানে। আমরা কিন্তু জীব বৈচিত্র্য দেখলেই শিক্ষা পেতে পারি। সেখানে আমরা দেখি ছোট ছোট কীট পতঙ্গ যদি একটা বড় প্রাণীকে কোটি কোটি কীট পতঙ্গ মানে আক্রমণ করে, নিমেষেই কিন্তু গিলে খেয়ে ফেলতে পারে। তো এই দৃশ্যটা আমার মনে হয় ইউনুস ঘুমাইলে স্বপ্নে দেখে, মানে দুঃস্বপ্ন দেখে। সে কেন বিদেশ চায়? আবার দুর্নীতি দমন কমিশনের অফিসারদেরকে সাথে নিয়ে গেছে। কেন গেছে? সে কি টাকা আনতে গেছে? আমার তো মনে হয় সে টাকা আরো রাখতে গেছে। দুর্নীতি দমনের মাধ্যমে অবৈধ টাকাকে বৈধ করে কিভাবে রাখা যায় সেই পলিসি তার সাথে পকেটে করে নিয়ে গেছে, যেন তার আয়ত্তে যদি হয় তাহলে কোনোদিন যেন তার এই প্রমাণ আর বের না হয়। তার সুরক্ষা কবচ দুর্নীতি কমিশন। তো দুর্নীতি কমিশন এখন পকেটের মানি ব্যাগ হয়ে গেছে। তারাও যে নিরপেক্ষ নেই সেটাও আমরা বুঝে গেছি। এবং আপনি এটাও খেয়াল করে দেখেন, বাংলাদেশের সরকার পতনের পূর্বে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যিনি সবচেয়ে বেশি সম্মান দিতেন, লন্ডনের প্রেসিডেন্ট ছিলেন, নামটা যেন কি আমার নাম মনে থাকে না, পায়ের কাছে বসে যে প্রধানমন্ত্রী যেন এইবার যে ক্ষমতায় আসে না, এইটার পিছনে কিন্তু তাদের যে ডিপ স্টেট
সেটা কিন্তু দায়ী, যেন শেখ হাসিনাকে প্রোটেকশন দিতে না পারে। এবং তারা বাংলাদেশের সরকার পতনের পূর্বে 47টা দেশে সরকার পতন করেছে। তার মানে একটা দেশে তারা সুরক্ষা কবচ হিসেবে ঢোকার জন্য আশেপাশে যত সাপোর্টিং শক্তি আছে সবগুলোকে নিষ্ক্রিয় করে দেয়। তারপর আস্তে আস্তে পুরো ওয়ার্ল্ডদের হাতের মুঠোয় নেওয়ার চেষ্টা করে। তো ডিপ স্টেটের যে কারসাজি, সেই কারসাজির কারণে কিন্তু আজকে লন্ডনের সরকার অন্য আরেকজন, যিনি এখন আর বিক্রি হচ্ছেন না এই ইউনূসের কাছে, বিক্রি হচ্ছে না। কারণ ইউনূস এমন একটা জগা খিচুড়ি, মানে ওই যে বলে না যে পায়খানা যত খাটবে দুর্গন্ধ তত ছড়াবে, তো সে হচ্ছে শুকনো পায়খানা গাড়তে গেছে। টিউলিপের দুর্নীতির কথা বলি, তুই বেটা বাংলাদেশের ক্ষমতা জোর করে অবৈধ দখল করছিস, তুই 666 কোটি টাকা মাইরা দিলি, তুই 50,000 মিলিয়ন ডলার মানি লন্ডারিং করলি, তুই সারা জীবন মানুষের পরের টাকায় হাওয়ার উপরে মানুষের টাকা পকেটে ঢুকাইলি, নিজের জীবনে 1 টাকা খরচ করে এক বোতল পানিও কিনে খাইলি না, তুই বেটা মানুষের বলস যে দুর্নীতি করছে। আজকে দেখেন শেখ হাসিনার বিরুদ্ধে কোনো মামলাই মানে প্রমাণ করতে পারলো না যে শেখ হাসিনা দুর্নীতিবাজ, তার পরিবারের কারো মামলাই টিকলো না। এটাই তো সবচেয়ে বড় অপমান। এখন এই বেটা ক্ষমতায় থেকে যে টিকাইতে পারলো না, এটার জবাব কে দিবে? যে তুই তো ক্ষমতায় আসছস, তুই মামলা করছস, তুই প্রমাণ নিয়ে আসছস, তাহলে তুই টিকাইতে পারলি না কেন একটা দুর্নীতির মামলা? একটাও প্রমাণ করতে পারলি না কেন? এই প্রমাণ করার জন্য সারা বাংলাদেশের বিচার বিভাগই সে পরিবর্তন করে দিল। এবং আমার কাছে গতকালকে একজন মানে জজ ম্যাজিস্ট্রেট নক করেছে আমাকে হোয়াটসঅ্যাপে, এবং সে দুঃখ প্রকাশ করে বলল আমাকে শুধু শুধু মিথ্যা মামলা হয়রানি করে আমাকে বসায় রাখছে, আমাকে কাজ করতে দিচ্ছে না। এবং আমরা যারা আওয়ামী লীগ সরকার আমলে নতুন জয়েন করেছি, আমরা কেন ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতি করেছি, সেজন্য আমাদেরকে হয়রানি করা হচ্ছে। এবং এমনও হতে পারে আমাদের সবাইকে এক এক করে বাতিল করে তাদের মন মতো লোক নিতে পারে ভবিষ্যতে, যদি ক্ষমতার দীর্ঘায়িত করতে পারে। এত কিছু করার পরেও জাতিসংঘের সচিব মহাসচিব পকেটের ভিতর ঢুকানোর পরে শেখ হাসিনার বিরুদ্ধে একটা মামলা প্রমাণ করতে পারলো না। একটা যে কি ভোট চুরির মামলা করাইছিল একজনকে টাকা পয়সা দিয়ে ভয় দেখায়, সেও কিন্তু বিবেকের তাড়নায় মামলা তুলে দিয়েছে যে আমি মিথ্যা মামলা করছি, আমি তো দোপে টিকবে না, সেও তুলে দিল। রাশিয়ার পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র যেটা চালু হয়ে গেছে জাতীয় গ্রিডে, সেইটা নিয়ে বললো যে দুর্নীতি করছে। তো দুর্নীতি হলে এটা চালু হলো কিভাবে? তাহলে তো এটা আরো 5 বছর পিছিয়ে যেত, খাইতে খাইতে এটা তলা শেষ করে দিত। তো এটা এত দ্রুত কিভাবে সম্ভব? এত মেগা একটা প্রজেক্ট। আবার বলেছে পদ্মা সেতুতে দুর্নীতি করেছে, সেখানেও দুর্নীতি প্রমাণ করতে পারে নাই। তো একটা চোর, আপনারা, আমি ছোট থেকে বড় হয়েছে একটা গল্প শুনে যে একটা চোর সকালবেলা নদীর ধারে গোসল করতে গেছে, সে আরেকজন লোককে পাশাপাশি গোসল করতে দেখে ভাবতেছে শালা সারা রাত চুরি করে এখন গোসল করতে আসছো। সেও ভাবতেছে শালা সারা রাত মানে কি করে মানে কি মানে বদমাইশি করে, একটা হচ্ছে চরিত্র খারাপ আর একটা হচ্ছে চোর। তো দুজনকে কিন্তু একই রকম মনে করছে। তো এই জায়গায় ঘটনা একটু ব্যতিক্রম, মানে ইউনূস নিজে চোর, নিজে বাটপার, এখন আরেকজন যে অসহায় বা দেশকে ভালোবাসে বা হচ্ছে দেশের জন্য উন্নয়ন করতে চেয়েছে। শেখ হাসিনার একটা কথা অনেক ভাইরাল করেছিল যে উনি ক্ষমতায় থাকতে চান, বলেছিল যে আমি ক্ষমতায় থাকতে চাই এদেশে মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য, ভাগ্য পরিবর্তন করার জন্য। এই কথাটা নাকি অপরাধ হয়ে গেছে। আজকে ইউনূস কি বলতে পারবে যে আমি ক্ষমতায় থাকতে চাই মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য? এই কথাটা সে সাহস করে বলুক একবার। সে কি বলে? আমি সংস্কার করতে চাই। সংস্কার নামে আজকে বাংলাদেশের যে প্রবৃদ্ধি সেটা 3.4 নিচে নেমে গেছে। এবং বাংলাদেশের বিশ্ব ব্যাংক জরিপ করেছে বাংলাদেশ হতদরিদ্র হতে চলেছে এবং দেউলিয়া হয়ে গেছে।